আসসালামু আলাইকুম এভরিওয়ান, চেনা অচেনা ভালোবাসা গল্পের 16 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। আবরার রুমে না দাঁড়িয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে 20 মিনিট পর ওয়াশরুম থেকে বের হয়। রাতুল আর সোহান ছোট ছোট পায়ে তার রুমে প্রবেশ করে আমেনা বেগমকে দেখে রাতুল দুষ্টু হাসি দেয়। আন্টি! রাতুলের ডাকে তার দিকে তাকায় আমেনা। রাতুল আশেপাশে আনায়াকে দেখে দাঁত কেলিয়ে আস্তে করে উঠে বলে, আপনার পারফরমেন্স সেই। আবরার রাতুলের দিকে চোখ রাঙাতেই রাতুল চুপচাপ বের হয়ে যায়। আবরার আনায়াকে ডেকে চুল মুছতে মুছতে বেলকুনির দিকে যায়। ট্রাওয়েলেটটা বেলকুনির গ্রিলে রুমে রেখে আসে। আমেনা বেগমের মুখোমুখি বসে আবরারের এইভাবে বসা দেখে আমেনা বেগম হসকুচিয়ে যায়। আপনার সাহায্য লাগবে? আমেনা বেগম হাপুধুপু মাথা নাড়ায়। তা দেখে আবরার মুচকি হাসে। আনায়া আবরারের পাশে বসে আছে। আবরারের উরুর উপর হাত ঠেলিয়ে মায়ের দিকে তাকিয়ে আছে আনায়া। সাহায্য করব, সবকিছু ফিরিয়ে দেব, কিন্তু একটা শর্তে। আবরারের কথায় আমেনা বেগম ভুসকে যায়, চোখে মুখে ভয়ের ছাপ। কি শর্ত? আপনি এতদিন কি করেছেন, আনায়ার বাবা কিভাবে মারা গেছে সবকিছু বলবেন। মিথ্যা বললে সাহায্য পাবেন না, সব সত্যি বলতে হবে। সবকিছু আমার সামনে এখন আনাকে বলতে হবে। যদি বলেন সব পাবেন, আর যদি মিথ্যা বলেন তাহলে তো জানেন। আবরারের কথায় আমেনা বেগমের মুখটা চুপসে যায়, সারা শরীর ঘামে যায়। মনে ঝড়ের তাণ্ডব শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যে সকল কিছু উপেক্ষা করে আমেনা বেগম মুখ খুলে, আমি সবকিছু বলবো। গুড, এখন বলেন আনায়ার বাবা কিভাবে মারা গিয়েছে। কপালের গাম বা হাতে মুছে কয়েকবার শুকনো ঢুক গিলে আমেনা বেগম মুখ খুলে, আমি আর সালমান সাহেব মেরেছি। আনায়া অবিশ্বাস দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে আছে, চোখে দুটো বড় বড় করে তাকিয়ে আছে। মুখে কোনো কথা বলিনি। আমেনা বেগম নিচ থেকে মাথা তুলে একবার মেয়ের দিকে তাকিয়ে আবার মাথা নিচু করে ফেলে। আবরার দুজনের দিকে একবার তাকিয়ে মুচকি হেসে আনায়াকে নিজের দিকে টেনে আনে, এক হাত দিয়ে চড়িয়ে রাখে। আবরার বলে, সব বলেন, এরকম ভাবে থেমে গেলে তো হবে না। আবরারের কথায় আমেনা বেগম মাথাটা আরো নিচু করে ফেলে। এই মুহূর্তে তার মাটি ফাঁক করে ঢুকে যেতে মন চাচ্ছে। আমেনা বেগম নিচের দিকে তাকিয়ে পরপর কয়েকবার শুকনো ঢুক গিলে ধরা গলা বলতে শুরু করে, তখন কম বয়স ছিল, ভরার যৌবন আর ভালোবাসা, অন্ধ ছিলাম। ঠিক ভুল জাজ করার ক্ষমতা হারিয়ে ফেলেছিলাম তখন। একটু থেমে কয়েকবার ঢুক গিলে আবার শুরু করে, আমার পরিবারের অবস্থা তেমন একটা ভালো ছিল না, নুন আনতে পান্তা ফোরাই এমন অবস্থা ছিল পরিবারে। কোনো রকম ক্লাস 5 পর্যন্ত পড়তে পারি, মাধ্যমিক ভর্তি করার মতো অবস্থা আমাদের ছিল না। যে টাকা দিয়ে ভর্তি হব সেই টাকা দিয়ে আমাদের দুই সংসার চলতে পারবে। তাই পড়াশোনা বাদ দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেই। তোমার মা আয়শা ছিল আমার বেস্ট ফ্রেন্ড, তার সাথে আমার পরিচয় হয় প্রাইমারি স্কুলে। ওইখান থেকে আমাদের বন্ধুত্ব গড়ে উঠে বেস্ট ফ্রেন্ডে রূপান্তরিত নেয়। তোমার নানা ছিল জমিদার, তোমার নানার বাসায় আমার মা কাজ করত। পড়াশোনা ছেড়ে মায়ের সাথে তোমার নানা বাড়িতে প্রায় 2 থেকে 3 দিন পরপর দেখা হয় আয়শার সাথে। আমার মা আর আমাকে দেখে নানা প্রশ্ন ছুড়ে দেয়। স্কুলে না যাওয়ার জন্য নানা প্রশ্ন ছুড়ে দেয় আয়শা। আমি নির্দ্বিধায় সব বলে দেই, আমাদের সাংসারিক অবস্থা। সবকিছু শুনে আয়শা আর আমাদের মাকে কাজ করতে দেয়নি ওই বাড়িতে। তখন মায়ের কি যে আর্তনাদ বলার মতো না। তোমার মায়ের সিদ্ধান্তের উপর তোমার নানা কিছু বলেনি। ওই দিন আমার মা তোমার নানার পায়ে ধরে ক্ষমা চেয়েছিল, কিন্তু তারা মাকে আর কাজ করতে রাখেনি। মাকে নিয়ে বাড়ি থেকে চলে আসি। ওই দিন কিছু রান্না হয়নি, আমি সহ সবাই না খেয়ে বসে আছি। সন্ধ্যার দিকে, সন্ধ্যা আনুমানিক 6টা কি 7টা, আয়শা গলার আওয়াজ। আমি ভয়ে নিজেকে গুটি এক জায়গায় জড়সড়ো হয়ে বসে আছি। এই বুঝে আমাদের গ্রাম থেকে তাড়িয়ে দিবে। কেউ দরজার কাছে যায়নি। প্রায় 1 ঘন্টা ধরে বাহিরে আয়শা দাঁড়িয়ে আছে। আমার বাবা অসহ্য হয়ে দরজা খুলে দেয়। আয়শা কাঁদতে কাঁদতে আমাকে আর আমার মাকে জড়িয়ে ধরে মায়ের কাছে মাপ চায়। আমাকে আর এই বাড়িতে কাজ করার জন্য না করে দেয়। এখন থেকে আমাদের সংসার সকল দায়িত্ব তোমার মা নেই। আবরার পানির গ্লাস এগিয়ে দেয়, গ্লাসের পানিটুকু খেয়ে গলা ভিজিয়ে নেয়। ডান হাতের উল্টো পিঠ দিয়ে চোখে মুছে আবার শুরু করে আমেনা। ওই দিনের পর থেকে আমাদের আর না খেয়ে কাটাতে হয়নি। আমাদের দিনটা ফিরেছে তোমার মায়ের সাহায্যে। যেহেতু তোমার নানা জমিদার ছিল, আয়শা আমাদের সাহায্য করতে কোনো সমস্যা হতো না। কয়েকটা বছর পর অনেক ভালো কাটে। তারপর কাজ টেনে উঠি। 1994 সাল সালমানের সাথে আমার পরিচয় হয় টিউশন পড়াতে 2 জন, আমি আর আয়শা। ওখান থেকে আমাদের সম্পর্ক গড়ে ওঠে। আয়শাকে কিছু বলিনি। আমাদের দুজনকে পড়ে যে টাকা হয়তো ওই টাকা দিয়ে সালমানের পড়ার খরচ চলতো। 1 বছরে সবকিছু ঠিকঠাক ছিল। 1 বছর পর 1995 সালে তোমার মায়ের বিয়ে হয়ে যায়। বিয়ের পর তোমার মা ঢাকায় চলে আসে, তাই আর কোনো সাহায্য করতে পারেনি। শুরু হয়ে যায় আবার অভাব অনটন। পড়াশোনা ছাড়ার পথে গ্রামে ঘুরে ঘুরে টিউশন খুঁজে টিউশন পড়াই। যা টাকা আসে সবগুলো সালমানকে দিয়ে দেয়। সে বিভিন্ন চাকরির ইন্টারভিউ দেয়। ওই দিক থেকে আমার জন্য বিয়ের পাত্র আসে প্রতিদিন। আমি তো বিয়ের জন্য সরাসরি না করে দেই, কিন্তু আমার না বেশিক্ষণ আমার পরিবার শুনে না। আমি সরাসরি সালমানের কথা বলি, কিন্তু ওই দিন সালমান সরাসরি সম্পর্কটা অস্বীকার করে। ওই দিন এই আনায়ার বাবার সাথে আমার বিয়ে দিয়ে দেয় আমার বাবা। আনায়ার বাবা ছিল ব্যাপারী বংশের। কিশোরগঞ্জে তাদের ছিল অটল সম্পত্তি। ঢাকায় ছিল 2টা বাসা। সবকিছু আমার বিয়ে হওয়ার পর জেনেছি।
নিম্নবিত্ত পরিবার থেকে উচ্চ পরিবারে বিয়ে হয় আমার। সকল কিছু ভুলে সংসারে মন দেই। ঢাকায় চলে আসি। তোমাদের বাসা থেকে 3টা বাসা পর আমাদের বাসা ছিল। এর পিছনে ছিল ব্যাচেলার। বিয়ের তখন 2 বছর পর হঠাৎ ছাদে সালমানের সাথে দেখা হয়। পুরাতন প্রেম আবার জেগে ওঠে। দিন দিন সংসার থেকে মন উঠে যাচ্ছে। ওই দিক দিয়ে সালমান বাসায় সব ব্যাংক ব্যালেন্স সম্পত্তি আমার নামে লিখে নেওয়া তারা দেয়। আমি একটা সুযোগ খুঁজছিলাম লিখে নেওয়ার, কিন্তু এমন কিছু পাচ্ছিলাম না। তখন বাচ্চা নেওয়ার পরিকল্পনা করি। তার 1 বছর পর 2003 সাল আনায়ার জন্ম হয়। আনায়াকে দেখে তার বাবা কি যে খুশি হয় তা বলে বোঝানোর মতো না। তার এই খুশি যেন পৃথিবীর সকল খুশি হার মেনে যাবে। ওই দিন তিনি খুশিতে আনায়াকে ঢাকার 2টা বাড়ি লিখে দেয়। আমি নিজের জন্য গ্রামের সকল সম্পত্তি লিখে নেওয়ার সুযোগ খুঁজছিলাম। আনায়া যখন 2 বছর বয়স তখন সবকিছু আমার নামে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তার 2 দিন আগে সালমানের সাথে দেখা করতে গিয়ে আনায়ার বাবার কাছে ধরা খায়। ওই দিনই তিনি আনায়ার নামে সকল সম্পত্তি টাকা পয়সা সব লিখে স্টক করে আমি আর সালমান ওই দিন হাসপাতালে ডাক্তারের সাথে কথা বলে বিষাক্ত ইনজেকশন দিতে বলেছিলাম। তার বিনিময়ে ডাক্তারকে 10,000 টাকা দিতে হয়েছিল। একটু থামে আমেনা বেগম। আনায়ার চোখ দুটা লাল হয়ে গিয়েছে। আবার শক্ত করে এক হাত চেপে ধরে রেখেছে নিজের সাথে। আমেনা বেগম একটু থেমে আনায়ার দিকে তাকিয়ে আবরারের দিকে তাকায়। গলা ধরে আসছে, সেই ধরা গলায় আবার শুরু করে দেয়। তারপরের দিনই আনায়ার বাবা মারা যায়। সকলে ভেবেছিল স্ট্রোক করে মরেছে। আনায়ার বয়স ছিল 3 বছর। আনায়ার বাবা মারা যাওয়ার পর আনায়াকে নিয়ে আসে, একাই থাকে ঢাকা 2 বছর। 2 বছর পর তোমার মা আর তোমার বাবার আবদারে আনায়াকে তোমার সাথে বিয়ে দেওয়া হয়। তারা নিজের কাছে আনায়াকে রাখে, আর আমার বাবা মা আমাকে আবার বিয়ে দিতে চাচ্ছে। যেহেতু এত অল্প বয়সে স্বামী মারা গিয়েছে, বিয়ে দিতে চাওয়াটা স্বাভাবিক। আমি সেই সুযোগে সালমানকে বিয়ে করি। আনায়াকে 6 বছর বয়সে তোমার বাড়িতে নিয়ে আসে তোমার বাবা মা। নিজের নতুন সংসারে ঝামেলা হবে বলে আনায়াকে তোমার বাড়িতে পাঠিয়ে দেয়। উকিলের সাথে কথা বলে জানতে পারি 18 বছরের আগে আনায়া কোনো জায়গায় সাইন করলে তা হবে না। সকল কিছু লিখে নিতে হলে 18 বছর হতে হবে। সেই জন্য তোমার সাথে আনায়ার বিয়ে দেওয়ার জন্য তাড়াহুড়া করে 9 বছর বয়সে তোমার সাথে বিয়ে দেই। তুমি একটু সহজ সরল ছেলে, সেই জন্য ভেবেছি আনায়ার বিয়ে তোমার সাথে হলে তুমি সকল সম্পত্তি কোনো ঝামেলা করবে না। সকল কিছু খুবই সহজে লিখে নিতে পারবো। আমেনা বেগম থামে, মাথাটা নিচু করে বসে আছে। আবরার মুস্কি হাসে। আপনি যতটুকু সহজ সরল ভেবেছেন আমি তার থেকেও বেশি সহজ সরল। যাই হোক, আমার বউকে মারার প্ল্যানটা বলেন। আমেনা বেগম এখন আনায়ার দিকে তাকাতে পারেনি। মুখটা একদম অসহায় করে ফেলে। আনায়ার থেকে সকল সম্পত্তি লিখে নিতে চেয়েছিলাম, কিন্তু আনায়াকে এই কথা বলতে পারছিলাম না। সেই জন্য সালমানকে দিয়ে তাকে কিডন্যাপ করাই। প্ল্যান ছিল সকল কিছু লিখে তাকে গুম করে দেওয়ার, কিন্তু তা তুমি করতে দেওনি। কোনো কিছু করার আগেই তুমি আনায়াকে আমার হাত থেকে বাঁচিয়ে নিয়েছ। আনায়ার চোখ দিয়ে অঝরে পানি ঝরছে, শরীর মৃদু কাঁপছে, মায়ের দিকে একদম তাকিয়ে আছে। চোখ দুইটা রক্তাক্ত হয়ে আছে। আবরার মুচকি হেসে বলি ছাড়ে, সকল পাপ আজকের পুরো শাশুড়ি আম্মা একটা কাজের কাজ করেছেন আনায়াকে আমার সাথে বিয়ে দিয়ে। কথাটা বলে আবরার আনায়াকে নিজের সাথে চেপে ধরে। আনায়া একদিনে মায়ের দিকে তাকিয়ে আছে। তার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে তার জন্মদাত্রী মা তাকে খোলাখুঁটি হিসেবে ব্যবহার করেছে। ছি! আবরার হালকা করে মাথায় ঠুট ছুঁয়ে দেয়। আমেনা বেগম তাদের দিকে তাকিয়ে অনুনয়ের সুরে বলে ওঠে, আমার মাফ চাওয়ার মতো কোনো কথা মুখে নেই। আনায়ার সাথে কথা বলার মতো আমার কোনো মুখ নেই। আবরার বাবা, তুমি আমাকে ওই বাসাটা ফিরিয়ে দাও। মা হিসেবে না করো এক। বাকি কথা বলতে পারেনি তার আগে আনায়ার কঠিন স্বর, এই মহিলাকে আমি দেখতে চাই না। আপনি যদি এই মহিলাকে কোনো সাহায্য করেন আপনাকে আমি এই বাসায় জায়গা দেব না। আনায়া রাগের বসে কোনো কথা বলতে পারছে না। মাথা থর থর করে সারা শরীর কাঁপছে। আবরার দাঁড়িয়ে আনায়াকে কুলে তুলে নেয়। আপনি এখন যান, আমার বউকে ঠিক করতে হবে, এই নিয়ে পরে কথা বলবো। আপনি আমাদের উত্তরায় বাড়িতে যান, চাবি আমি পাঠিয়ে দেব। আবরার আর কোনো কথা না বলে দরজা লাগিয়ে দেয়। আনায়াকে নিয়ে শুয়ে পড়ে। আনায়া আবরারের বুকের উপর দিয়ে শুয়ে আছে। আনায়ার কান্নার ফলে আবরারের টি শার্ট ভিজে গিয়েছে। কাঁদতে কাঁদতে হিসকে উঠে গিয়েছে। আবরার কোনো বাধা দেয়নি। কান্না করে নিজেকে হালকা করে নেওয়া প্রয়োজন। আবরার হাতে চুলগুলো টেনে নিচ্ছে, একটু পর পর চুমু খাচ্ছে। প্রায় 1 ঘন্টা পর আনায়ার কান্না থামে। বেশি সুখে মাকে কিছু বলতে পারেনি, সেই জন্য আরো বেশি করে কান্না করছে। আনায়া বলে, আপনি ওই মহিলাকে নিয়ে আসেন, আমি কিছু বলবো। আবরার বলে, এখন না, পরে, তখন রোমান্টিক মুডে আছে, কাছে আসো। হ্যাঁ, আপনার বুকটা ফাঁক করেন, ঢুকে যায় যত সব। আপনি নিয়ে আসেন, নয়তো বের হয়ে যান। আবরার চুমে খেতে খেতে হালকি সুরে বলি ছাড়ে, ক্ষুধা পেয়েছে, খেতে দাও, পরে যাচ্ছি। আনায়া জোরে জোরে কেঁদে ওঠে। আবরার ভেবাচাকা খেয়ে যায়। হঠাৎ এমন হয়। আবরার আবার বুকের সাথে চেপে ধরে, আচ্ছা যাচ্ছি যাচ্ছি, এবার যা খুশি বলবে, আমি সামনে থাকবো না। উঠতে নিলে আনায়া জোরে জড়িয়ে ধরে। আনায়া আবরারকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে বুকের কাছে মাথা নিয়ে শুয়ে পড়ে। অসহায় সুরে বলি ছাড়ে, আমাকে একটু ভালোবাসবেন আবরার, আমি একটু ভালোবাসা কাঙ্গালি। ক্ষুধার্ত মানুষকে ক্ষুধা তাড়ানোর খাবার যেমন প্রয়োজন, তেমনি বেঁচে থাকার জন্য আপনার প্রয়োজন। আমি একটু ভালোবাসা চাই, অমৃত্যু পর্যন্ত আপনার সাথে কাটাতে চাই। আপনাকে চাই, আমার হয়ে থাকবেন? আনায়ার কথায় আবরার মুচকি হাসে।
বাদামি রঙের চোখ জুড়ায় পানি এসে ভিড় জমে। ভালোবাসা পাওয়া আনন্দ চোখ জুটা ঝলঝল করছে, ভালোবাসা পাওয়ার জন্য আহাজারি করছে। প্রিয়জনের থেকে আহাজারি করার মতো ভয়ঙ্কর কিছু শোনা 4টি খানের মুখের কথা নয়। আবরার ডান পাশে আনার মাথা চেপে ধরে। আনায় থেমে আবার বলতে শুরু করে, আমি ছাড়া আপনার অনেক আছে, আপনি ব্যতীত আমার কেউ নেই। এই সমস্ত সৃষ্টির কোল জুড়ে আপনি আমার একমাত্র আপনজন। আপনার বুক ছাড়া আমার আর থাকার কোনো জায়গা নেই। আপনার সাথে আমি একটা ছোট সংসার সাজাতে চাই আবরার। চলবে পরবর্তী পার্ট আমাদের এই চ্যানেলে আপলোড দেওয়া হয়েছে, তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি দেখে নেবেন। ধন্যবাদ।